আমার মাকে নির্মমভাবে কুপাচ্ছে। শিমু চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এলো পাথরে কুপিয়ে। গত 3 জুলাই 2025 তারিখ মুরাদনগর বাঙ্গুরা বাজার থানার অধীনে করিবাড়ি গ্রামে কিছু আমলিপন্থী দূষণ এবং স্থানীয় কিছু সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের দ্বারা একই পরিবারে 3 জনকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি সেই পরিবারের একজন সদস্য। একই ঘটনায় আমি নিজেও মারাত্মকভাবে জখম ও আহত হয়েছিলাম। আপনারা হয়তো গণমাধ্যমে তা দেখেছেন। এক অসহায় নারীর মাথায় অসংখ্য কুপির জখম এবং শরীরের অসংখ্য আঘাত করা হয়, যা মৃত্যু শয্যায় যাওয়ার অবস্থা হয়েছিল। সে হতভাগ্য অসহায় নারীটি আমি নিজেই। আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি। একই সাথে এটিও বলতে চাই, আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের বিচার দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। জানি না এমন নির্মম হত্যার বিচার দেখে যেতে পারবো কিনা, কারণ প্রতিনিয়ত হুমকির মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা তুলে ধরা দরকার, যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টিগোচর হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয়। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমু চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলল। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার পাচ্ছে হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। কি যে নির্মম ভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে, এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। আমাকেও ব্যাপকভাবে কুপানো হয়। আমার মাথায় 52টি সেলাই আছে।
শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাত করেনি মানুষ, রোগী, জানোয়াররা। তারা ভেবেছিল আমি মারা গেছি। আমরা 3 বোন। আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে। আমরা দৌড়ে গিয়ে লাগাইতেও পারি নাই। দৌড়ে গিয়ে আমরা কোনো রকমে ঘরে পালাই। আমি আমার ছোট বোন আমার চাচা ঘরে, পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখি আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এলো পাথরে কমিয়ে আমি আমার মুখে ধরে চাপা দিয়ে ধরে শুধু 2 চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। শরীফ, বাসির, রফিক, চেয়ারম্যান পাশে দাঁড়ানো। আমার মাকে ওরা কুপিয়ে একটু দূরে চলে যায়। আমার মা তারপরও উঠে এভাবে রক্ত মুছতেছে, এটা ওরা দেখে আবার ফিরে আসে। শিমুল চেয়ারম্যান একটা ইট দিয়ে আমার মার মাথাটা শেষে আমার কিচ্ছু করার ছিল না, আমি শুধু 2টি চোখ দিয়ে তা দেখছি। এমন নির্মম ভাবে মানুষ মানুষকে মারতে পারে আমার জানা ছিল না। আমার মাকে মারার পর আমার ভাই আসে। আমার ভাই বাড়িতে ছিল না। আমি আমার ভাইয়ের প্রথম ফোন দিয়েছিলাম যে ভাইয়া গন্ডগোল হইতে পারে, তুমি আসো। এর কিছুক্ষণ পরই আমার কাকা এবং আমার চাচিরা বলতেছে তোরা সাবন করিস না, তোদেরকে মেরে ফেলবে। এমনি শুনতেছি আমার ভাইয়াকে মার্কেটের ভিতরে ধরছে। আপনারা লাস্টটা মনে দেখছেন একটা সিঁড়ির নিচে। আমার ভাইয়ের মোটরসাইকেল যখন স্টেশন যায়, আমার ভাইকে এভাবে ঘুরতে হাতে একটা ঘুমের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হয়তো ভাবছে আমার মা ওই বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িতে বেঁধে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমারে কেড়ে ভালো, আমি তো কিছু আমার ভাইকে আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে কতটা নির্মম ভাবে পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি, কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে তো লঙ্গি পরে রয়েছে। আমার ভাবি গায়ের মুন্ডা পরে উপরে দিছে। আমার ভাইকে উলঙ্গ করে ঘুমাইছে। লাস্টে বাসিরে শিমুল চেয়ারম্যান দাঁড়ানো, লাস্টে বাসি শরীর ওরা মিলে আমার ভাইকে একটা কুড়াল দিয়ে মাথার মধ্যে এভাবে কুলতে।
আমার বাইরে এগুলা ছুরি দিয়ে এভাবে মারাতে থাকে, ওদের নিশ্চিত হতেই হবে এই পরিবারের সকল সদস্যের মৃত্যু। তারপর আমরা যে করেছিলাম, চায়া দেখি হায়দ্রাবাদের জুয়েল মেম্বার, শিমু চেয়ারম্যান, শরীফ, বাসির, রফিক, বাবু যারা আছে, আমি এখন সব নাম বলতে পারবো না, সবাই আমার কাকা করে হামলা দেয়, এই দরজা খুল, এই করে দরজা দেওয়া কেন, এই ঘরে মনে বাকি সদস্যরা আছে। এই কথা বলার পর আমার বোন একটা খাটে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি, বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এই দিকটা চলে যেতেছে, এদিকটা চলে যেতেছে। পরে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি, চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন, আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন কথা চাই খাই রে, আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিন। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি, বোন আমার যে বোনটা নিহত জোড়াকে, আমি আমার বোনকে বলছি, বোন তুই এনে একটা গোয়াল ঘর আছে, এটা দিয়ে লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে নিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখুক। কিন্তু আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আরো মেম্বার বাসির আরো কিশোরী, আর এদিকে আমার বোনকে ধরে শিমু চেয়ারম্যান, বাকি আসামিরা নাম বলতে পারতেছি না। আমাকে এমন বাড়ি দেয়, বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে, পরে আরো মেম্বার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়, রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীর আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে এভাবে করে যাচ্ছে, আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে বাঁশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারের পায়ে ধরে বলছি, আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতিম হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। আরো মেম্বার আমারে বলে, তুই স্টেশন আন, তোর কিচ্ছু করবো না। আমি মাথা ঘুরে পড়ে যেতেছি, নিতে স্ট্রং থাকতে পারতেছি না। হে আমার এভাবে ধরে হাতে ধরে খেসড়ে নিয়ে যেতেছে। বাকি সদস্যরা অনেকই ছিল, প্রায় 15-20 জন। আমি বলছি, ভাই আমার আসতে নেই, আমি হাঁটতে পারতেছি না। আমার এই পিছন থেকে যে কি পরিমাণ এত বড় বড় ইট দিয়ে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলছে। ইট আমার
বলছে আমি কিন্তু হাঁটতেই পারতেছি না। এক পর্যায়ে রাস্তার কাছে গিয়ে দেখি আমার বোনকে নির্মমভাবে ঘুমাইতেছে রাস্তার মধ্যে। তারপর আমার আরেকটা ছুরি দিয়ে এইভাবে বলছে আমি কিচ্ছু করতে পারি না, আমার ফ্যামিলি একটা সোজা সরে আমি বাঁচাতে পারি না, আমি নিজেই তো বাঁচতে পারি নাই। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমার একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম। আমি আপনাদের কাছে আকুল আবেদন, সকল জনগণ, সকল আইন শৃঙ্খলা বাহিনী, প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি, আমার দুই চোখ দিয়ে আমি যাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে, আমি কাউকে ছাড়বো না। আমি মরে গেলে অন্য সাবজেক্ট আপনারা, আমি কোন দল বিদল নিয়ে কথা বলছি না, আমি যতগুলা কথা বলছি সবগুলা কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য নেন প্লিজ। আপনারা আপনাদের মতো তথ্য নেন। আমার একটা কথা যদি মিথ্যে পান, জনসম্মুখে আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে অনু নাকি করা যায় মামলা, আমার জানা ছিল না। ইসমাইল আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওরা মন করার মতো কাজ করতেছেন। আয়ু আমাদের কারো কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই।